নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা যারা ৩রা মার্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দেবে ইতিহাস বিষয়ের, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে মোট ১০০টি প্রশ্ন আছে মক টেস্ট আকারে। ক্লাস 9, 10, 11, 12 যে সিলেবাস, সেই সিলেবাসকে মাথায় রেখে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমস্ত সিলেবাসকে কভারেজ করে এই প্রশ্নগুলো বানানো হয়েছে। আমি যে ১৫০০টি প্রশ্নের এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম, তার আজকে ৮ নম্বর সেট। এর আগে আমি 7টা সেট আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। সেখানে 7টা সেট ডাউনলোড করা আছে। সেখানে মোট 700টা প্রশ্ন পেয়ে যাবে তোমরা আমার এই চ্যানেল থেকে। ইতিমধ্যে তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেটা আগামীকাল থেকে তোমরা কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। আর মাত্র তোমাদের 1 সপ্তাহ সময় আছে হাতে। এই কটা দিন খুব ভালোভাবে রিভিশন মেরে নাও, সাথে সাথে এই মক টেস্টগুলোকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে নাও। এই 7 দিনে আমি আরও তোমাদেরকে 6টা প্র্যাকটিস সেট আপলোড করার চেষ্টা করব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য, কারণ আজকেই আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তোমাদের সকলের ভালোবাসায় তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেল থেকে। তোমরা সাপোর্ট না করলে আমি আজকে এই জায়গায় কিন্তু আসতাম না। এবার থেকে আরও বেশি করে সময় দেবো এই ইউটিউবের ওপর। এরপরে তোমাদের যে বিহার স্টেট আছে, বিহার স্টেট পরীক্ষা আছে, সেই বিহার স্টেট পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো এই মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হয়ে যাওয়ার পরও। এবং তোমরা যারা ইউজিসি, এনটিএ, নেট এবং ডাব্লিউবি সেট পরীক্ষা দাও, তাদের জন্য আমি এই ইতিহাস ক্লাস শুরু করব তোমাদের জন্য। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো, আমাকে ভালোবাসা দিতে থাকো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং সাথে সাথে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ এর পরবর্তী সেটগুলো তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মেঘাস্থানীস রচিত গ্রন্থটির নাম কি? অপশন ক আছে ইন্ডিকা, অপশন খ অর্থশাস্ত্র, অপশন ক রাজতরঙ্গিনী এবং অপশন ঘতে আছে মহাভাষ্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের সকলেরই জানা। এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশন ক ইন্ডিকা। এই মেঘাস্থানীস গ্রন্থ হচ্ছে ইন্ডিকা। এছাড়াও অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য। এছাড়া রাজতরঙ্গিনী রচনা করেছিলেন কলহন, মহাভাষ্য রচনা করেছিলেন পতঞ্জলি। এই মেগাস্থানীস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত একটা দূত। তিনি সেলুকাস নিকেটারের দূত হিসাবে ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1921 খ্রিস্টাব্দ হবে এটা। 1921 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়। সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন পণ্ডিত দয়ারাম সাহানি। এই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও কিন্তু বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ফা হিয়েন রচিত গ্রন্থটির নাম কি? তো ফা হিয়েন রচিত গ্রন্থটির নাম হচ্ছে অপশন ক হবে সঠিক উত্তর, ফো কৌকি। এই ফা হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন। এছাড়াও সিইউকি, এটা হচ্ছে হিউয়েন-সাংয়ের রচিত একটি গ্রন্থের নাম। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় সম্মান করা হতো, কাকে সম্মান করা হতো হরপ্পা সভ্যতায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ষাঁড়কে সম্মান করা হতো। পরের প্রশ্ন, 23তম জৈন তীর্থঙ্করের নাম কি? আমরা জানি জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের নাম পাওয়া যায়। এর মধ্যে 23তম তীর্থঙ্কর ছিলেন অপশন গ হবে সঠিক উত্তর, পার্শ্বনাথ। এবং 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। এই জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর নাম হচ্ছে ঋষভদেব। পরের প্রশ্ন, বেদ কয় প্রকার? তো বেদ হচ্ছে অপশন ক হবে সঠিক উত্তর, 4 প্রকার। ঋক, সাম, যদু, অথর্ববেদ, এই 4 প্রকার বেদের কথা আমরা জানতে পারি। পরের প্রশ্ন, গুপ্ত বংশের শেষ সম্রাটের নাম কি ছিল? তো গুপ্ত বংশের শেষ সম্রাটের নাম ছিল অপশন ডি, ঘ হবে সঠিক উত্তর, বুধগুপ্ত। বুধগুপ্ত গুপ্ত বংশের শেষ সম্রাট ছিলেন।
আর শ্রীগুপ্ত ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। স্কন্দগুপ্তকে ভারতের হুন আক্রমণ থেকে তিনি ভারতকে বাঁচিয়েছিলেন। পরের প্রশ্ন, রত্নাবলী নাটকের রচয়িতা কে ছিলেন? তো রত্নাবলী নাটকের রচয়িতা ছিলেন হর্ষবর্ধন। অপশন গ হবে সঠিক উত্তর। হর্ষবর্ধন নিজে একজন লেখক ছিলেন। তিনি 3টি নাটক রচনা করেছিলেন, রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ। এই 3টি নাটক হর্ষবর্ধন রচনা করেছিলেন। এছাড়া বাণভট্টের হর্ষচরিত, আমরা সকলেই জানি এটা। পরের প্রশ্ন, রুদ্রদামনের জুনাগড় লিপি কোন ভাষায় লেখা? তো রুদ্রদামনের জুনাগড় লিপি সঠিক উত্তর হবে অপশন ঘ, সংস্কৃত ভাষায় লেখা রুদ্রদামনের জুনাগড় লিপি। পরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস কার লেখা? তো মুদ্রা রাক্ষস লেখা হচ্ছে অপশন খ হবে সঠিক উত্তর বিশাখা দত্ত। এই বিশাখা দত্ত মুদ্রা রাক্ষস ছাড়াও তিনি দেবী চন্দ্রগুপ্ত নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন। এছাড়াও কালিদাসের মালবিকাগ্নিমিত্রম, কুমার সম্ভব, ভারবীর হচ্ছে কিরাতার্জুনিয়ম, এই সমস্ত গ্রন্থগুলি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, সুলতান রাজিয়ার অধীনে আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ভাতিন্দার শাসক ছিলেন আলতুনিয়া। পরের প্রশ্ন, দাক ও হুলিয়া প্রথার প্রচলন কে করেন? তো দাক ও হুলিয়ার প্রথার প্রচলন করেছিলেন সম্রাট সুলতান আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি দাক ও হুলিয়ার প্রথা প্রচলন করেছিলেন। পরের প্রশ্ন, সিকান্দারা কোন মুঘল সম্রাটের সমাধিসৌধ ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আকবর। আকবরের সমাধিসৌধ সিকান্দারাতে অবস্থিত। আমরা যে 6 জন মুঘল সম্রাটের নাম পাই তাদের সমাধিস্থল সবারই প্রত্যেকের আলাদা আলাদা জায়গায় কিন্তু সমাধিস্থ করা হয়েছিল। যেমন বাবরের সমাধিস্থল অবস্থিত কাবুলে, হুমায়ুনের সমাধিস্থল অবস্থিত দিল্লিতে, আকবরের সিকান্দারাতে অবস্থিত, জাহাঙ্গীরের লাহোরে অবস্থিত তার সমাধিস্থল, এবং শাহজাহানের আগ্রাতে অবস্থিত, এবং ঔরঙ্গজেবের সমাধিস্থল অবস্থিত ঔরঙ্গাবাদে। আসছি পরের প্রশ্নতে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কে ছিলেন? তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিলেন অপশন এ হবে সঠিক উত্তর সুফি সন্ত ছিলেন। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে কিন্তু কুতুব মিনারের নামকরণ করা হয়েছিল। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দী করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, তেগ বাহাদুরকে তিনি বন্দী করার আদেশ দিয়েছিলেন এবং তার নির্দেশে তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল। এই তেগ বাহাদুর ছিলেন শিখদের 9তম গুরু। আমরা শিখ ধর্মের 10 জন গুরুর কথা জানতে পারি, তার মধ্যে 9তম গুরু ছিলেন তেগ বাহাদুর। পরের প্রশ্ন, অমর শেখ মির্জা কার পিতা ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, বাবরের পিতা ছিলেন অমর শেখ মির্জা। এই বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেছিলেন। আসছি পরের প্রশ্ন, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? তো নাদির শাহ ভারত আক্রমণ করেছিল 1739 খ্রিস্টাব্দে। সেই সময় মুঘল সম্রাট ছিলেন মুহাম্মদ শাহ। এই মুহাম্মদ শাহের রাজত্বকাল হচ্ছে 1719 থেকে 49 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মুঘল সিংহাসনে বসেছিলেন। তো সেই সময়ই এই নাদির শাহ দিল্লি আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, শিখদের 10ম গুরু কে ছিলেন? একটু আগে নবম গুরুর কথা জানতে পারলাম। শিখদের 10তম গুরু ছিলেন গোবিন্দ সিং। শিখ ধর্মের যে 10টা গুরু আছে সেই 10টা গুরুর নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, গুরু নানক ছিলেন এই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। এরপর গুরু অঙ্গদ, অমরদাস, রামদাস, গুরু অর্জুন 5মতম হলো। এরপর গুরু হরগোবিন্দ, হর রায়, হরকিষান, গুরু তেগ বাহাদুর এবং গুরু গোবিন্দ সিং। এই 10 জন শিখ গুরুর কথা আমরা শিখ ধর্মে জানতে পারি। এই গুরু গোবিন্দ সিংহের মৃত্যুর পর বান্দা বাহাদুর শিখদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন, ব্রহ্মজিৎ গৌড় কার সেনাপতি ছিলেন? তো ব্রহ্মজিৎ গৌড় সেনাপতি ছিলেন অপশন গ হবে সঠিক উত্তর। শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়।
পরের প্রশ্ন, নাদির শাহ কোথাকার সম্রাট ছিলেন? একটু আগে নাদির শাহ সম্পর্কে জানলাম যে তিনি ভারত আক্রমণ করেছিলেন, কিন্তু তিনি কোথাকার সম্রাট ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পারস্য। তিনি পারস্য থেকে ভারত আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, হিমু কার সেনাপতি ছিলেন? তো হিমু সেনাপতি ছিলেন, অপশন ক হবে সঠিক উত্তর, আদিল শাহ। আদিল শাহের হিন্দু সেনাপতি ছিলেন এই হিমু। 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবরের সঙ্গে এই আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুর। এই যুদ্ধে হিমু প্রথম দিকে জয়লাভ করলেও শেষ পর্যন্ত হিমুর চোখে একটা তীর ধনুক ঢুকে যায় এবং সমস্ত সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরে কিন্তু আকবর তার চূড়ান্ত জয়লাভ করেছিল। পরের প্রশ্ন, জাহাঙ্গীর কততম শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন? আবার সেই প্রশ্ন। তো জাহাঙ্গীর শিখদের যে পঞ্চম গুরু ছিল, গুরু গোবিন্দ সিং, গুরু অর্জুন, সেই গুরু অর্জুনকে হত্যা করেছিলেন। অপশন গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দাম নামে মুদ্রা কে প্রচলন করেন? তো দাম নামে মুদ্রা প্রচলন করেছিলেন, অপশন গ হবে সঠিক উত্তর, শের শাহ প্রচলন করেছিলেন এই দাম নামক মুদ্রা। পরের প্রশ্ন, নূরজাহান শব্দের অর্থ কী? তো নূরজাহান শব্দের অর্থ ছিল, অপশন গ হবে সঠিক উত্তর, জগতের আলো। এই নূরজাহান তার পুরো নাম ছিল মেহেরুন্নিসা। এই নূরজাহান তিনি 1611 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরকে বিবাহ করেছিলেন। পরের প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ কবে ঘটেছিল? তো ঘরঘরার যুদ্ধ ঘটেছিল 1529 খ্রিস্টাব্দে ঘরঘরা যুদ্ধ হয়েছিল। বাবর 1526 খ্রিস্টাব্দে মুঘল পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পরেই পরপর 3-4টে যুদ্ধর মধ্যে বাবর জড়িয়ে পড়েছিল। এর মধ্যে 1527 খ্রিস্টাব্দের খানোয়ার যুদ্ধ ছিল, এরপর 1528 খ্রিস্টাব্দে চান্দেরি যুদ্ধ ছিল এবং 1529 খ্রিস্টাব্দে ঘরঘরা যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, বাংলার ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা হলেন কে? তো বাংলার ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মীর নিসার আলী বা তিতুমির, যাকে আমরা তিতুমির নামে জানি। তিনি ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা। তার যে সেনাপতি ছিল তার নাম হচ্ছে গোলাম মাসুম। তিনি নারকেলবেড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পরের প্রশ্ন, অযোধ্যার শেষ নবাব কে ছিলেন? তো অযোধ্যার শেষ নবাব ছিলেন, অপশন ক হবে সঠিক উত্তর, ওয়াজেদ আলী শাহ। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? তো শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে পরাজিত হয়ে টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করেছিল ইংরেজদের সাথে। পরের প্রশ্ন, পার্থেনন নামে পত্রিকা প্রকাশ করেন কে? তো পার্থেনন নামে পত্রিকা প্রকাশ করেছিলেন, অপশন ক হবে সঠিক উত্তর, নব্য বঙ্গীয়রা। অর্থাৎ জিরো যে অনুগামী ছিল তারাই এই পত্রিকা প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, অপশন খ হবে সঠিক উত্তর, শিবনাথ শাস্ত্রী। এছাড়াও কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেছিলেন নববিধান ব্রাহ্ম সমাজ। পরের প্রশ্ন, পিটের ভারত আইনে কতজন সদস্য নিয়ে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 6 জন। পিটের ভারত শাসন আইন প্রণয়ন করা হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কবে? ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল 1947 খ্রিস্টাব্দের জুলাই মাসে। পরের প্রশ্ন, স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা করেন কে? তো স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা করেন চিত্তরঞ্জন দাস। 1923 খ্রিস্টাব্দে স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়েছিল। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু যুগ্মভাবে এই দল প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? তো
এই প্রশ্নের সঠিক উত্তর হলো 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা হয়েছিল। এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। পরের প্রশ্ন, আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়? তো আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আলিগড় আন্দোলনের সঙ্গে যে ব্যক্তির নাম জড়িত তিনি হচ্ছেন সৈয়দ আহমদ খান। পরের প্রশ্ন, শিবাজি উৎসব কে শুরু করেন? শিবাজি উৎসব শুরু করেছিলেন, অপশন ক হবে সঠিক উত্তর, বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন 37 নম্বর, গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? তো গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। লালা হরদয়াল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এই গদর পার্টি প্রতিষ্ঠাতা করেছিলেন। পরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, আলেকজান্ডার ডাফ, তিনি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিলেন। পরের প্রশ্ন, হাজী শরিয়াতুল্লাহ কোন আন্দোলন প্রবর্তন করেন? হাজী শরিয়াতুল্লাহ ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অপশন গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম করো। তো সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা ছিলেন, অপশন ক হবে সঠিক উত্তর, সিধু ও কানু। এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। এছাড়াও তাঁতিয়া টোপি ও নানা সাহেব এরা মহাবিদ্রোহের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, চাচনামা কোন ভাষায় লিখিত? তো চাচনামা আরবি ভাষায় লিখিত, অপশন ক হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান উপাধি ব্যবহার করেননি? দিল্লির কোন সুলতান কোনো উপাধি ব্যবহার করেননি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, খিজির খাঁ, তিনি কোনো সুলতান উপাধি গ্রহণ করেননি। এই খিজির খাঁ ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। এই খিজির খাঁ দিল্লিতে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন 1414 খ্রিস্টাব্দে। এই 1414 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করার পর 1450 খ্রিস্টাব্দে এই বংশের পতন হয়েছিল। খিজির খাঁর পর সিংহাসনে বসেন মোবারক শাহ, এরপর সিংহাসনে বসেন মোহাম্মদ শাহ এবং এই বংশের শেষ সুলতান হচ্ছে আলাউদ্দিন আলম শাহ। পরের প্রশ্ন, সুলতানি যুগের রৌপ্য মুদ্রা কি নাম কি ছিল? তো সুলতানি যুগের রৌপ্য মুদ্রার নাম ছিল টঙ্কা। এই টঙ্কা এবং জিতল নামে এই দুই প্রকার মুদ্রা চালু করেছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ এই দুই প্রকার মুদ্রা চালু করেছিলেন। সিলভার হচ্ছে টঙ্কা এবং তামা হচ্ছে জিতল। তামার হচ্ছে জিতল আর সিলভার হচ্ছে টঙ্কা। পরের প্রশ্ন, আকবরের সর্বশেষ যুদ্ধ কোনটি ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আশিরগড়ের যুদ্ধ। আশিরগড়ের যুদ্ধ হয়েছিল 1601 খ্রিস্টাব্দে। এই যুদ্ধটাই হচ্ছে আকবরের জীবনে সর্বশেষ যুদ্ধ। এছাড়াও পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1216 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খানের প্রকৃত নাম কী ছিল? মুর্শিদ কুলি খানের প্রকৃত নাম ছিল, অপশন ক হবে সঠিক উত্তর, মোহাম্মদ হাদি। নেক্সট প্রশ্ন, আগ্রার অন্ধ পাখি নামে কে পরিচিত ছিলেন? আগ্রার অন্ধ পাখি নামে পরিচিত ছিলেন, অপশন খ হবে সঠিক উত্তর, সুরদাস। পরের প্রশ্ন, দ্বিতীয় মারাঠা রাজ্য কে প্রতিষ্ঠা করেন? দ্বিতীয় মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বালাজি বিশ্বনাথ। অপশন গ হবে সঠিক উত্তর। এই বালাজি বিশ্বনাথ ছত্রপতি শাহুর প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রীকে সেই সময় পেশোয়া বলা হতো। এই বালাজি বিশ্বনাথ 1713 খ্রিস্টাব্দে শাহুর পেশোয়া পদের শাহুর প্রধানমন্ত্রী হিসাবে যোগদান করেছিলেন।
এবং 1720 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। এরপর বালাজি বিশ্বনাথের পর তার পুত্র প্রথম বাজিরাও এই পেশোয়া পদে বসেন। তার সময়কাল ছিল 1720 থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর পেশোয়া হয়েছিলেন তার পুত্র বালাজি বাজিরাও। তার সময়কাল ছিল 1740 থেকে 1761 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময়কালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। এখানে পানিপথের তৃতীয় যুদ্ধটা হবে, এখানে পানিপথের তৃতীয় যুদ্ধটা আমি ভুল বললাম, এটা হবে 1761 খ্রিস্টাব্দ। আমি এটা তরাইনের তৃতীয় যুদ্ধ ভেবে ভুল করে ফেলেছিলাম। পরের প্রশ্ন, প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম কী ছিল? একটু ধাপসা আসছে প্রশ্নগুলো, দেখে নিও একটু কষ্ট করে। তো প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম কী ছিল? এটা হয়ে যাবে অপশন ঘ, চৈতন্য চৈতামৃত। পরের প্রশ্ন, ভারতে কে প্রথম বাদশাহ উপাধি গ্রহণ করেন? ভারতের প্রথম বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন মুঘল সম্রাট বাবর। পরের প্রশ্ন, প্রিয়দর্শিকা নাটকটি কে রচনা করেন? তো প্রিয়দর্শিকা নাটকটি রচনা করেছিলেন হর্ষবর্ধন। পরের প্রশ্ন 51 নম্বর, অক্ন শব্দের অর্থ কী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, গাভী। অক্ন শব্দের অর্থ হচ্ছে গাভী। পরের প্রশ্ন, উটের হাড় হরপ্পা সভ্যতায় কোন কেন্দ্রে আবিষ্কৃত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, কালীবঙ্গান কেন্দ্রে। এই কালীবঙ্গান কেন্দ্র সম্পর্কে ডিটেলসে একটু জেনে নিই। এই কালীবঙ্গান আবিষ্কার করে 1951 থেকে 1961 খ্রিস্টাব্দের মধ্যে অমলানন্দ ঘোষ, বি লাল এবং বি.কে. থাপার। এই কালীবঙ্গান ঘর নদীর তীরে অবস্থিত। রাজস্থানে অবস্থিত কালীবঙ্গান। রাজস্থানে যে হনুমানগড় ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে এই কালীবঙ্গান অবস্থিত। এই কালীবঙ্গানে কী কী পাওয়া গিয়েছে? কালীবঙ্গানে পাওয়া গিয়েছে 7 ফায়ার অল্টার্স, ক্যামেল বনস পাওয়া গিয়েছে, ওয়েল পাওয়া গেছে, হুইলস অফ দ্য টয় কার্ট, মেসোপটেমিয়াম সিলিন্ডারিক্যাল স্কেল পাওয়া গিয়েছে। এই সমস্ত জিনিস কালীবঙ্গানে পাওয়া গিয়েছে। পরের প্রশ্ন, কলুবাকি বা কারুবাকি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অশোকের দ্বিতীয় স্ত্রী ছিলেন কারুবাকি। পরের প্রশ্ন, বুদ্ধের স্ত্রীর নাম কী ছিল? তো বুদ্ধের স্ত্রীর নাম ছিল অপশন গ হবে সঠিক উত্তর, যশোধরা। পরের প্রশ্ন, হরপ্পার কোন কেন্দ্রে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়? হরপ্পার কোন কেন্দ্র আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, কোটডিজি। এই কেন্দ্রটি হরপ্পা সভ্যতায় আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। এই কোটডিজি সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই। এই কোটডিজি আবিষ্কার করেন ফাইজাল আহমেদ খান 1955 থেকে 1957 খ্রিস্টাব্দের মধ্যে। এই কোটডিজি ইন্দাস নদীর তীরে অবস্থিত, অর্থাৎ সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরকে বন্দরনগর বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, লোথাল শহরকে হরপ্পা সভ্যতার বন্দরনগর বলা হয়ে থাকে। লোথাল সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই। এই লোথাল শহরটি আবিষ্কৃত হয় 1954 থেকে 1958 খ্রিস্টাব্দের মধ্যে এবং এটি আবিষ্কার করে S.R. রাও। এই লোথাল শহরটি ভাগাবা এবং সাবরমতী এই দুটি নদীর মাঝখানে অবস্থিত, যেটি বর্তমানে গুজরাটের আহমেদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। এই লোথাল শহরে কী কী পাওয়া গিয়েছে? এটাই ছিল প্রথম মানুষের তৈরি বন্দর বিশ্বের মধ্যে। এখানে ডকইয়ার্ড পাওয়া গিয়েছে। এছাড়াও রাইস হুক, ফায়ার অল্টার্স, ডাবল বুরিয়াল, এই সমস্ত জিনিসগুলো পাওয়া গিয়েছে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান দুটি খাদ্যশস্যের নাম লেখো। তো হরপ্পা সভ্যতার প্রধান দুটি খাদ্যশস্য ছিল, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, গম এবং যব, যাকে ওয়েট অ্যান্ড বার্লি বলা হয়। পরের প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন? তো হর্ষঙ্ক বংশের শেষ শাসক ছিলেন অপশন ক হবে সঠিক উত্তর, নাগ দশক। এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার।
বিম্বিসার এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন 544 থেকে 412 BC অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে তিনি রাজত্ব করেছিলেন এই সময়কালে। এরপর সিংহাসনে বসেন তার পুত্র অজাতশত্রু। এরপর সিংহাসনে বসেছিলেন উদয়ন এবং শেষ শাসক ছিলেন হর্ষঙ্ক বংশের নাগদশক। পরের প্রশ্ন, হর্ষঙ্ক শাসকদের প্রধান রাজধানীর নাম কী ছিল বা প্রথম রাজধানীর নাম কী ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, রাজগৃহ ছিল হর্ষঙ্ক বংশের প্রথম ক্যাপিটাল। পরবর্তীকালে এর রাজধানী পাটলিপুত্রে স্থানান্তর করা হয়েছিল, কিন্তু এই বিম্বিসার ছিলেন এই গ্রীববজ বা রাজগৃহ নগরের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? খুব ভালো প্রশ্ন এটা। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল অপশন খ, পাটলিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী। পরের প্রশ্ন, অশোক যুদ্ধ দ্বারা কোন রাজ্য জয় করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ, কলিঙ্গ তিনি যুদ্ধ দ্বারা জয় করেছিলেন। 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম শক শাসক কে ছিলেন? ভারতের প্রথম শক শাসক ছিলেন অপশন খ হবে সঠিক উত্তর, মহেশ বা মোগা। পরের প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। অপশন গ হবে সঠিক উত্তর। এছাড়াও গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট গুপ্ত সম্বদ প্রচলন করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সম্বদ প্রচলন করেছিলেন। শ্রীগুপ্ত ছিলেন এই বংশের প্রথম প্রতিষ্ঠাতা। এরপর সিংহাসনে বসেছিলেন ঘটোৎকচ। এরপর প্রথম চন্দ্রগুপ্ত প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় গুপ্ত বংশের। এরপর প্রথম চন্দ্রগুপ্তের পর তার পুত্র সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেন। এরপর রামগুপ্ত, এরপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র সন্তান ছিলেন প্রথম কুমারগুপ্ত। এইভাবে গুপ্ত সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র কে রচনা করেন? তো পঞ্চতন্ত্র রচনা করেছিলেন পণ্ডিত বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন, জিয়াউদ্দিন বরণে লিখিত দুইটি গ্রন্থের নাম লেখো। তো জিয়াউদ্দিন বরণে লিখিত দুটি গ্রন্থ হলো তারিখ-ই-ফিরোজশাহী ও ফতোয়া-ই-জাহানদারি। এই দুটি গ্রন্থ জিয়াউদ্দিন বরণী লিখেছিলেন। তিনি ফিরোজ শাহ তুগলকের সমসাময়িক লেখক ছিলেন। পরের প্রশ্ন, কে লিখেছিলেন ইকবালনামা? তো ইকবালনামা লিখেছিলেন আমির খসরু। আমির খসরু ইকবালনামা লিখেছিলেন। এছাড়াও তিনি লিখেছিলেন খাজাইন ফুতুহা, তুগলকনামা, লায়লা মজনু, এই সমস্ত গ্রন্থগুলি তিনি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন। 1025 খ্রিস্টাব্দে তিনি এই গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন। সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে। পরের প্রশ্ন, কে খলজি বংশের প্রতিষ্ঠা করেন? তো খলজি বংশের প্রতিষ্ঠা করেছিলেন অপশন গ হবে সঠিক উত্তর, জালালউদ্দিন ফিরোজ খলজি। তিনি 1290 খ্রিস্টাব্দে এই খলজি বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন এবং 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সুলতান ছিলেন। এরপর দিল্লি সুলতান হয়েছিলেন তার জামাতা আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিনের গুপ্ত সভা কী নামে পরিচিত ছিল? তো আলাউদ্দিনের গুপ্ত যে সভা ছিল তা পরিচিত ছিল মাজলিস-ই-খাস নামে পরিচিত ছিল। অপশন ক হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শেষ খলজি শাসক কে ছিলেন? তো শেষ খলজি শাসক ছিলেন অপশন খ হবে সঠিক উত্তর, কুতুবউদ্দিন মুবারক খলজি। তিনি ছিলেন আলাউদ্দিন খলজির পুত্র সন্তান। তিনি ছিলেন এই বংশের শেষ শাসক। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কী ছিল?
অপশন খ হবে সঠিক উত্তর। জুনা খাঁ ছিল মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম। মোহাম্মদ বিন তুগলক তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন 1325 থেকে 51 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির সুলতান হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। এই মোহাম্মদ বিন তুগলকের সময় আগত একজন বিখ্যাত পর্যটক ছিলেন ইবন বতুতা, যিনি 1342 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক তাকে অ্যাম্বাসেডর হিসাবে চায়নাতে বা চীনে প্রেরণ করেছিলেন। এই মোহাম্মদ বিন তুগলক অনেক ঘটনার সাক্ষী ছিলেন তার রাজত্বকালে, যেমন তিনি তার রাজধানীকে দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। এছাড়াও টোকেন কারেন্সি তিনি জারি করেছিলেন। এছাড়াও দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেছিলেন। এছাড়াও তিনি দেওয়ান ই কোহি নামে একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন, খলজি বংশের পর কে দিল্লির শাসক হন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, নাসিরুদ্দিন খসরু শাহ, অর্থাৎ যিনি গিয়াসউদ্দিন তুগলক নামে পরিচিত ইতিহাসে। তিনি তুগলক বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন 1320 খ্রিস্টাব্দে। খলজি বংশের শেষ হওয়ার পর তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্ন, চিতরের বিখ্যাত বিজয়স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, রাণা কুম্ভকর্ণ। পরের প্রশ্ন, বিকানির রাজ্য কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, বিকা প্রতিষ্ঠা করেছিলেন বিকানির রাজ্য। পরের প্রশ্ন, হুসেন শাহী বংশের শেষ শাসক কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। পরের প্রশ্ন, মনসামঙ্গলে রচিত কাব্যের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, পদ্মপুরাণ। নেক্সট প্রশ্ন, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখক কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, বিহার অঞ্চলে কোন সুফিবাদ বিশেষ প্রভাব বিস্তার করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ফিরদৌসিয়া। এই মতবাদটি বিহার অঞ্চলে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। পরের প্রশ্ন 80 নম্বরে, ভারতে সোহরাওয়ার্দী সুফিবাদের প্রথম প্রচারক কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, খাজা বাকি বিল্লাহ। এছাড়া খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন ভারতের চিশতি সমাজের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, মীর কাসিমের সঙ্গে কোম্পানির কবে গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, 1760-এর 27 নভেম্বর মীর কাসিমের সঙ্গে ইংরেজদের একটা গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, মীর জাফরকে পদচ্যুত করে কাকে এবং কবে বাংলার নবাবী পদে বসানো হয়েছিল? স্পেলিংগুলো একটু মিস্টেক আছে, এখানে মীর জাফর হবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, মীর কাসিমকে বসানো হয়েছিল 1760 খ্রিস্টাব্দে মীর জাফরকে পদচ্যুত করে। পরের প্রশ্ন, সিংহাসনে আরোহণের পূর্বেই মীর কাসিম কোথাকার নায়েব ও দেওয়ান ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, রংপুর ও পূর্ণিয়ার নায়েব ছিলেন মীর কাসিম। পরের প্রশ্ন, মীর কাসিম কবে বাংলার আভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক তুলে দিয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, 1763 খ্রিস্টাব্দে মীর কাসিম বাংলায় আভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক তুলে দিয়েছিলেন। পরের প্রশ্ন, বক্সার যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, হেক্টর মনরো। এই বক্সার যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনীর সঙ্গে ত্রিশক্তি জোটের, অর্থাৎ মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এই বক্সারের যুদ্ধ হয়েছিল। কিন্তু এই যুদ্ধে এই ত্রিশক্তি জোট পরাজিত হয়েছিল এবং ইংরেজ সেনাপতি হেক্টর মনরো জয়লাভ করেছিলেন।
পরের প্রশ্ন, কোন ঐতিহাসিকের মতে পলাশী ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল চূড়ান্ত বিজয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ঐতিহাসিক স্মিথ, তিনি বলেছিলেন এই কথাটি। পরের প্রশ্ন, গ্রেগরি ও সুমরু ছাড়া মীর কাসিমের আরও দুজন বিদেশি সেনাপতির নাম লেখো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, মার্কার ও জেন্টিল। পরের প্রশ্ন, ইংরেজদের সঙ্গে 4টি যুদ্ধে পরাজয়ের পর মীর কাসিম কোথায় পলায়ন করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, অযোধ্যায় তিনি পালিয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন, মীর জাফর কবে পুনরায় বাংলার নবাব হন? সঠিক উত্তর হয়ে যাবে 1763 খ্রিস্টাব্দে মীর কাসিমকে অপসারণ করে আবার মীর জাফরকে পুনরায় বাংলার নবাব পদে বসানো হয়েছিল। পরের প্রশ্ন 90 নম্বরে, নজমুদ্দৌলার সঙ্গে কবে কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, 1765 এর 20 ফেব্রুয়ারি, যেটা এলাহাবাদের সন্ধি নামে পরিচিত। পরের প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ে লর্ড ক্লাইভ কোন সময়কালে শাসন করেন বা ভারতে এসেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 1765 থেকে 67 খ্রিস্টাব্দ সময় পর্যন্ত তিনি ভারতে ছিলেন। পরের প্রশ্ন, সম্পদ নির্গমন তত্ত্বের তাত্ত্বিক প্রবক্তা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, দাদাভাই নওরোজি। তাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়ে থাকে। এই দাদাভাই নওরোজি কংগ্রেসের যে দ্বিতীয় সভা বা অধিবেশন বসেছিল 1886 খ্রিস্টাব্দে, সেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন। পরের প্রশ্ন, কার শাসন ব্যবস্থাকে মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা বলা হতো? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, লর্ড ক্লাইভের শাসন ব্যবস্থাকে মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা বলা হতো। পরের প্রশ্ন, প্রথম রেগুলেটিং আইন কবে পাশ হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 1773 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংসের সময় প্রথম রেগুলেটিং আইন পাশ হয়েছিল। পরের প্রশ্ন, কোন শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, কোম্পানি প্রবর্তিত শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 96 নম্বর, জাহাঙ্গীরের প্রধান শিক্ষক কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, মৌলানা মীর রালান হাভি। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটকে বহু প্রার্থনা ও উপবাসের সন্তান বলা হতো? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, মুঘল সম্রাট জাহাঙ্গীরকে বহু প্রার্থনা এবং উপবাসের সন্তান বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পাদশাহ বেগম কাকে বলা হতো? তো পাদশাহ বেগম বলা হতো নূরজাহানকে। পরের প্রশ্ন, জাহাঙ্গীর কোন কোন বারে পশু হত্যা নিষিদ্ধ করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, বৃহস্পতিবার এবং রবিবার, এই দুদিন তিনি পশু হত্যা নিষিদ্ধ করেছিলেন। লাস্ট প্রশ্ন তোমাদের, ইতিমাদ উদ্দৌলার সমাধি কোন রঙের মার্বেলে নির্মিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, শ্বেত রঙের মার্বেল। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 100টি প্রশ্ন এবং তার উত্তর। এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কতগুলো প্রশ্ন জানা ছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কতগুলো প্রশ্ন তোমাদের জানার মধ্যে ছিল বা কতগুলো ঠিক করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও। যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দিয়ে থাকি অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে নাও, যাতে কোনো ভিডিও তোমরা আমার মিস না করো। তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও তৈরি করতে আরও মোটিভেট করবে।
তো এইভাবে তোমরা আরও 6 দিনে 6টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।